আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে হালে রাখছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ঘটনাটা শুনছেন। এই মা মারা গেছে 17 তারিখে দিবাগত রাত্রে রাত 12:30 আনুমানিক 12:30টার দিকে। মা কিন্তু অসুস্থ ছিলেন না, মা সুস্থ ছিলেন। মা সাথে আমি ওই দিনকে সকালে ফোনে কথা বলি, আর আমার ছেলে সাথে ছিলেন। মার কি হয়েছিল সেদিনকে ওই সবচেয়ে ভালো জানে, কারণ ও আর মায় থাকতো নিচতলায়, আর আমরা উপরে থাকতাম। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে ওই সময় আমরা উপস্থিত ছিলাম না। জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা নাকি সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে, এই তিনটাতে কারোর হস্তক্ষেপ চলে না। তো মা এভাবে চলে যাবে এটা আমি কখনোই ভাবতে পারি নাই, বা আমরা কখনোই ভাবতে পারি নাই। মানুষ অসুস্থ থাকে, একটু বয়স্ক হলে যেটা হয়, কিন্তু মার চলে যাওয়াটা একদম তরতাজা মানুষ, একদম হাসতে হাসতে চলে যাওয়া, মার চলে যাওয়া সবই তার ইচ্ছা। তিনি ইশারা করছেন, তার বান্দাকে নিয়ে গেছেন। তো যেটা বলতেছিলাম, ওই দিনকে সকালে আনুমানিক আমি 9:45টার দিকে তান স্কুলে যাবে, তান স্কুলের রেজিস্ট্রেশন চলতেছে। তা আমি 9:45টার দিকে ফোন আসলো। তান বলতেছে যে ওর একটা জন্ম নিবন্ধনের তান বলতেছে এটা আমাকে অনলাইন করা। তো মা বলতেছে যে ওখান থেকে যে বাবা দেখ, আমি ওকে যতই বলি যে এটাই তোর জন্ম নিবন্ধনের কাগজ, কিন্তু আমার কথা শুনতেছে না। আসলে দাদি আর নাতি যে সম্পর্কটা হয়, একটু ঝগড়া হয়, একটু হয়। মা ওকে খুব আদর করতো, আমার বাবা ওকে খুব আদর করতো, আর বাবা যে কাজগুলো করতো মা ওই কাজগুলোই সবসময় ফলো করতো। তা আমি ওরে বললাম যে বাবা, দাদি যেটা বলে সে আমার মা। তোমরা তো ক্লাস 5, 6, 7-এ মাস্টারের কাছে যাও, প্রাইভেট পড়ো, কিন্তু সে আমাকে তার কাছে বসে পড়াশোনা করাইছে। সে শুধু আমার মা না, সে আমার শিক্ষক, আমার হলো টিচার, সে আমার সব কিছু। দাদি কথা শুনো। তা আমি ওকেও বেশি কিছু ধমক দিতাম না, কারণটা হলো যেহেতু আমরা ছিলাম না, থাকি না, যখনই থাকি না, ও হলো দাদির সাথে হয়তো আরও একটু দুষ্টামি বেশি করতে পারে। মাকে বলতাম যে মা তুমি ওরা একটু বোঝাই বলো, আর বললো যে তোমার আব্বু কিন্তু রাগ করবে বা তোমার আম্মু রাগ করবে। তো মা সেটাই করতো। ওই মাকে বাইরে গেলে একটু কথা টান এটা করে না, টান ওইটা করে না, হ্যাঁ, মা বলতো যাতে আমি ওকে শাসনে রাখি। মা চাইতো যে ওকে সম্পূর্ণ একটু শাসনে দিতে। মা আমাদেরকে কিন্তু ওইভাবে মানুষ করছে। এখনকার ছেলে পেলে তো আর আসলে দাদি, সে যদি তার ও আবার মার কথা, ওর মা আবার ওকে ওইভাবে শাসন করে, দাদির কথা তো নাতির ওইভাবে শুনে না। যাই হোক, মার সাথে ওইটুকুই কথা। মাকে জিজ্ঞেস করলাম শরীর কেমন মা? মা বললো আলহামদুলিল্লাহ, বাবা ভালো আছে। বললো কবে আসবে? আমি বললাম মা এই 2-1 দিনের মধ্যে চলে আসবো। আর এবার কিন্তু আমরা গিয়েছিলাম সরাসরি ঢাকাতে। কি জন্য? মা জোর করে পাঠানো, যে আমার শুধু কপাল ঘামে, হ্যাঁ। তো এটা মা বললো যে ফুল বডি চেক আপ করাবে। চেক আপ করাইলাম। টিশার থাইরয়েডের সমস্যাটা একটু বেড়ে গেছে। মা বললো যে আগে তোমরা ঢাকায় যাও, আগে তোমরা ডাক্তার দেখাও, তারপর তোমরা 2-1 দিন তোমাদের ওখানে থেকে তারপর আসবা। তো প্ল্যানটা কিন্তু ভাবে আমরা 8 দিন ঢাকায় থাকার পরে 3 দিনের মাথায় ও নানি বাড়ি যাওয়া 3 দিনের মাথায় এই ধরনের এটা হয়েছে। তো এই আমার সাথে কথা। আবার আমার বোনের সাথে কিন্তু রাত 9:45টার দিকে কথা, কারণ আমি আমার মোবাইলটা দেখলাম যে কে ফোন দিছিল ওই রাত্রে। তো দেখি যে 9:45টার দিকে নিশি ফোন দিছিল, প্রায় 17 মিনিট মতো কথা। তো মা যদি অসুস্থ থাকতো, মা যদি ওরকম কিছু বুঝতো, অবশ্যই আমার বোনকে বলতো, আমার বোন আমাকে বলতো। মা সবসময় আমার থেকে সব কিছু গোপন রাখতো, যে আমি কষ্ট পাবো, আমার কি হবে, আমি টেনশন করব,
হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, এবার আরেকটা যেটা দেখি যে রাত 11টার সময় তানজিলার ফোন, প্রায় 11 মিনিট মতো কথা বলছে, হ্যাঁ, মার সাথে তানজিলা। হ্যাঁ, তো তানজিলা জিজ্ঞেস করছে দাদি কেমন আছো, আছো। ওই দিনকে নাকি তানজিলার খুব মনে পড়ছে দাদির কথা। ওর শাশুড়িকে বলছে যে আম্মা আমার দাদির কথা আজকে কেন এত মনে পড়তেছে। তো ও প্রায় 11 মিনিট 12 মিনিট কথা বলছে। হ্যাঁ, কথা বলার পরে মাকে জিজ্ঞেস করছে দাদি তুমি সবকিছু ঠিক আছে তো, তোমার শরীরের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো বলছে দাদি রাত হয়ে গেছে, এবার তাহলে সব, তাহলে যদি 11টা থেকে 12 মিনিট কথা হয় তাহলে 11টা 15। তারপরে তান বলতে পারবে আসলে যে তারপরে কি হয়েছে। বা হয়েছেটা কি, আমি আমার স্বাভাবিকের মতো আমি আমার রুমে আর দাদির রুমে, আমি আমার রুমে শুয়ে আসছি। আর তখন দাদি উঠে বাইরে এসে টেবিলে এসে বলে টান আমার বুকে ব্যথা করতেছে। তো আমি উঠে এসে স্বাভাবিকভাবে দেখলাম, এরকম তো সবসময় হয় না, অত সিরিয়াস নিলাম না। তখন বুকে ব্যথা করছে, আমাকে বললো কি বাচ্চা ফ্যান ছেড়ে দিলাম। তাও মা করেছে কি এই যে পাখির মা আছে, পাখির মাকে ডাকতি। আমি পাখির মাকে ডাকে দিলাম, আসলো পাখির মা এসে দাদির পিঠে একটু হাত গোলাই দিল। তারপর দাদি যখন একটু ভালো লাগে পাখির মা আবার চলে গেল। আর তারপর আবার যখন আমি যা শুই রুমে, দাদি বাথরুমে গেছে মনে হয়, বাথরুমে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাইরে এসে পড়ে আবার ব্যথা শুরু হয়েছে। তখন যেহেতু আবার ব্যথা শুরু হয়েছে, এবার একটু বেশি, আগের থেকে একটু বেশি, আগে তো হালকা ছিল, এখন সেই ব্যথা। তো আয়সা বসলো, বাতাসে বসালাম, ফ্যানটা খাই দিলাম, কোনোভাবে ঠিক হচ্ছে না। তারপর পাখির মাক ডাকলাম, তাও কিছুভাবে ঠিক হচ্ছে না। এই আমার বড় দাদি মানে বড় মা আর হলো মেজো মাক ডাইকে নিয়ে আসলাম। তো সবাই আসলো, কিন্তু তখন সেনজি মানে ডাক দিছে। তার কিছুক্ষণ আগে দাদি মনে করেন এমন অবস্থা কি মনে করেন অনেক যন্ত্রণা হইতেছে দাদির। তো আমি আব্বু ফোন দিলাম, আব্বু দেখলো, আব্বু বলল কি দাদির হসপিটালে নিয়ে যাবো, আমাদের এখানে কাছে হসপিটালে নিয়ে যাবো। তখন ধাপ করে এক সময় দাদি কথা বন্ধ করে দিচ্ছে, দাঁত লাগে নাই, অজ্ঞান হয়ে গেছিল মা। আমি কিন্তু সম্পূর্ণটা ভিডিও কলে দেখতেছি। হ্যাঁ, তো আসলে ছোট মানুষ ভাবে বলতে পারছে। আমি আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা আপনারা দেখলে বুঝবেন যে এই এই যে তালামারা দেখতেছেন, এটা কিন্তু মার রুম, মা থাকতো, আর এখানে তান থাকতো। তো আমরা যখনই যেখানে থাকি না কেন, আমরা যদি উপরে থাকতাম, আমার ছেলেটাকে কিন্তু আমি উপরে নিতাম না, ওর মাও নিত না। কারণ একটাই, ওর দাদি বয়স্ক মানুষ, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, যার কারণে তার কিন্তু নিচে থাকতো। তো আমরা দেখতাম যে ও হলো ঘুম থেকে উঠতে তো দেরি হইতো। তো তখন আমি বুঝতাম হয়তো আমার ছেলে একটু মোবাইল দেখে, দাদির মোবাইলটা আছে, দাদির মোবাইলটা দেখে, বা ওরও একটা। তো তারপরে ভাবতাম যে মা। আমি এই ঘটনাটা আরেকটু সুন্দর করে বলি, সেটা হলো আপনারা জানেন, ও 11:30টার দিকে মার বুকে ব্যথা উঠছে। মা আবার বুকে ব্যথা ওঠার কারণ, মা একটু টেনশন করতেছিল ইদানিং 4-5 দিন। সেটা হলো যে আমার মারা কিন্তু দুটা বোন, সেটা আপনারা জানেন। আমার বড় খালা, হ্যাঁ, আমার বড় খালার ছোট ছেলের বউটা আইসিইউতে কোমাতে চলে গেছিল। তো আমার খালার যত টেনশন সব আমার মাই করতো, আমাদের মামা নাই আর তাদের বোনও নাই। তো এই নিয়ে বেশ কয়েকদিন মা খুব টেনশন করতেছিল। ওই দিনকেও মা খালার কাছে গিয়েছিল, যা রাত্র 7:30টার দিকে আসছে, আয়সা বাসায় পাপিয়াদের সাথে কথা বলছে। হ্যাঁ, তো একা মানুষ, বয়স্ক মানুষ, আবার বোনের এই ধরনের সমস্যা, টাকা পয়সা লাগতেছে, খালা কোথায় থেকে দিবে, কি হবে, আমাদের খালাতো ভাই ছোট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার কি হবে, এইগুলো নানান ভাবনা যখন মাথার মধ্যে আসে, হয়তো মার বুকের ব্যথাটা তখন একটু বাড়ছে। হওয়ার পরে 11:30টার দিকে তানকে ডাকছে, তানে ডেকে বলছে যে মোবাইলটা নাও, নিয়ে আলম নাম আছে, তুমি একটা ফোন দাও। তো তান ফোন দিছে, ওরা আসছে। ওরা আসার পরে পাখির মা, ওরা বলতে আলম মানে পাখির মা আর পাখির আব্বা,
পাখির আম্মা আব্বা আসার পরে মনে হয় ওষুধ খাইছে মা, একটু ওষুধ খাওয়ার পরে মার স্বাভাবিক, মা ভালো হয়ে গেছে, মার আর বইকে ব্যথা নাই। তখন বলছে যে পাখির মার থেকে, মুখের থেকে আমার শোনা, তখন পাখির মারে বলছে যে বাবা তোমাদের কষ্ট দিলাম এ রাত্রেবেলা, তো তোমরা যাও। না চাচি আর একটু থাকি, ওই না যাও সমস্যা না, আমার ভালো লাগতেছে। এই বলে ওরা চলে গেছে ওদের বাড়িতে। ওরা নাকি যায় বিছানায় আপনার পিঠ লাগাইতেও পারে নাই, যে বিছানার যে পিঠটা লাগাবে সেই পিঠটা লাগাইতেই পারে নাই। এর মধ্যে তান গেটের কাছে চিল্লাপাল্লা করছে, আবার ফোন দিছে, তান আবার ফোন দিছে যে দাদি আবার বুকে ব্যথা উঠছে। ওরা আবার চলে আসছে, আসার পরে মা ঘর থেকে বের হয়ে এসে আমরা যেখানে বসে আছি এখানে মা বসে পড়ছে মেঝেতে বসে, মানে মার আসলে মালাকাল মউত আজরাইল তখন অলরেডি চলে আসছে। হ্যাঁ, আর মৃত্যু যন্ত্রণা পৃথিবীর প্রত্যেকটা মানুষই পাবে। মা তখন বলতেছে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, খুব জোরে চিল্লাইতেছে। এদিকে তান হলো আমার ওই বড় মা বলতেছে, আমার হলো রোকনের মা, কনার মা, যেটা আমার চাচিদেরকে ডাক দিছে। অলরেডি তান আমাকে ফোন দিছে, আমি ভিডিও কলে দেখতেছি যে মা হলো ওই ডাইনিং টেবিলে না, মা হলো এরকম চেয়ারে বসা, একদিকে পাখির মা, আরেকদিকে আমার চাচি, আরেকদিকে আমার পার্শ্ববর্তী আমার চাচির মেয়ে সেলিনাম। ওরা সবাই মাকে মাথা নাড়তেছে, করতেছে। তো আমি দেখে আমার খুব কষ্ট হইতেছিল, আমার মানে সেই কষ্ট আপনাদেরকে বলতে পারবো না। আমি মাকে বললাম যে মা তুমি শান্ত হও, হ্যাঁ। আর এদিক থেকে তান বলতেছে যে তুমি টেনশন করো না, দাদি টেনশন করতে মানা করছে। তারপর আমি আমার শরীফুলকে ফোন দিলাম, যে ছেলেটা আমাদেরকে নিয়ে যায়, ইতির হাজব্যান্ড শরীফুল, ওরে ফোন দিয়ে বললাম যে এটা ডাক্তারের ব্যবস্থা করো, খুব ইমার্জেন্সি। বলতেছে যে বাজারে যে ডাক্তার থাকে, তখন রাত অলরেডি 12টা পার হয়ে গেছে, 12টা 5 এরকম বাজে। হ্যাঁ, আমি কিন্তু সব টাইম আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, 12টা 5-এর মতো বাজে। তাই আমি বললাম যে যত ফোন ধরতেছে না, ইমিডিয়েটলি একটা গাড়ির ব্যবস্থা করো। বলতেছে যে আমি যে গাড়িটা চালাই সেই গাড়িটা তো এখন গ্যারেজে রেখে আসছে, ওটা তো বললাম তাহলে একটা সিএনজি ব্যবস্থা করো, আশেপাশে অনেক সিএনজি ড্রাইভার আছে। সাথে সাথে একটা সিএনজি চলে আসছে, সিএনজি নিয়ে মা, এর মধ্যে আমি তো শরীফুলের সাথে কথা বলতেছি, আবার তানকে ফোন দিলাম যে দেখি আমার মার কি অবস্থা। দেখি যে মা হলো চেয়ারে বসে থাকি, মা হলো এরকম, মানে মার হুঁশ নাই, মার স্বাভাবিক জ্ঞান নাই। তো আমি তানকে বললাম যে তান দাদির মুখে হাত দিয়ে দেখো তো দাদির দাঁত লেগে গেছে কিনা। তো ওরা মুখে হাত দিয়ে দেখে যে দাঁত লাগে নাই। তো আমার ভিতরটা তখন খুব খসখস 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 করতেছিল। হ্যাঁ, যে আল্লাহ আমার মা যদি কিছু হয়ে যায় আমার কি হবে, আল্লাহ আমার মা যদি কিছু হয়ে যায় আমার কি হবে। তো এর মধ্যে সিএনজি চলে আসলো আমার সাথে, তানের ফোনেরটা ডিসকানেক্ট হয়ে গেল। আপনার সিএনজি নিয়ে যাওয়ার পরে আমি শরীফুলের ফোন দিলাম, যে আমি তখন বাজে হলো 12টা 10। তা আমি আমাদের এখান থেকে ঈশ্বরদী সদর হাসপাতালে যাইতে লাগে হলো 15 মিনিট, 14-15 মিনিট। তা আমি ওই হিসাবে করে যে আমি 20-এ ফোন দিব, ঠিক 10-30-এ ফোন দিব। তা আমি ঠিক 30-এ শরীফুলকে ফোন দিলাম যে শরীফুল আমার মার কি অবস্থা। ও আমাকে বলতেছে যে তুমি টেনশন করো না, তুমি চলে আসো। আমি বললাম দেখো এখানে টেনশনের বড় কথা না, আমার মার কি অবস্থা সেটা তুমি আমাকে আগে বলো। হ্যাঁ, ও বলতে যাচ্ছে না, বলতে তুমি চলে আসো। আমি তো আসবো অবশ্যই, সেটা ভালো হোক মন্দ হোক, যে নিউজই হোক, আমি তো এখনই আর থাকতে পারবো না। একবার তুমি আমাকে বলো আমার মার কি হয়েছে। আমার মা নাই তাই না, তাই তুমি বলতে চাইতেছো না। হ্যাঁ, ও বলতেছে যে ছোট একটা ডাক্তার দেখছে, পালস নাই, তো বড় ডাক্তার আসতেছে, বড় ডাক্তার। আমার তখন তো মনে করেন যে এই আমি তখন আর এরপরে কি হয়েছে আমার সাথে আমার নিজের আমার আর মনে নেই, কারণ আমি ওটা মেমোরিতে আনতে পারতেছি না যে আসলে। তারপরে চলে আসলাম। আসলে মানে যার মা নাই এই দুনিয়াতে, যে মা হারাইছে সেই বুঝবে যে মার হারানোর কি ব্যথা। এটা যাদের মা আছে তারা বুঝবে না যে ব্যথাটা। তো খুবই এটা কষ্টের। এর আগে আমি কিন্তু উপরে থাকলেও সকালে আগে মার মুখটা দেখতাম, নিচে আসতাম, আয়সা মা চা দাও, মা খুশি হইতো যে আমার ছেলে আমার থেকে চা চাইতেছে। একদিন চা খাইতে খাইতে আমি বেশি দিন না, আমি অল্প কিছুদিন
হয়তো জানুয়ারির শেষের দিকে এরকম মানে আজকে 27 তারিখ তো মাসখানেক আগে, কারণ মা তো মারা যাওয়ার প্রায় আজকে 11 দিন হয়ে গেল। আমরা ঢাকায় গেছি 8 তারিখে, এরকম 4-5 তারিখে। তাই মাকে বলতেছি যে মা তুমি দাঁত লাগাও, তোমার এই দাঁতের জন্য মুখটা একটু এরকম হয়ে থাকে, কারণ মারে সব দাঁতগুলো পড়ে গেছিল। মা কিন্তু শুধু 4-5টা দাঁত ছিল এখানে। তো মানুষ আমারে বলে যে খালাম্মার চেহারাটা কেমন হয়ে যাইতেছে দিন দিন, ভাই আপনি ডাক্তার দেখান না, আপনি করেন না। কই মানুষ তো আর জানে না বাবা, আর 4-5টা দাঁত আছে, তাজা দাঁত, এ দাঁত গুলো পড়ুক, তারপর নাই লাগাবো না। আনলাম তে আমি ভাবলাম যে মানুষ তাজা দাঁত তো তুলতে চায় না। তো মার এইভাবে আমি যত্ন করতাম। মা প্রত্যেকটা জিনিস আমার থেকে লুকাইতো, মানে আমি টেনশন করবো। মা আশেপাশে সবাইকে বলতো যে আমি যদি না থাকি আমার অসম্ভবে আমার ছেলে কিভাবে চলবে, আমার ছেলে কিভাবে বাজার করবে, কিভাবে খাবে। তা এগুলো কিন্তু আমাকে কেউই বলতো না। তা আমি চিন্তা করি আমি কি ঢাকায় সংসার করে আসি নাই, আমি তো ঢাকায় সংসার। মা এভাবে আমাকে চিন্তা, আমার তাবিয়া সকালে ঘুম থেকে উঠে আগে এসে দাদি চা দাও। তাবিয়া বলতেছে যে দাদি মাঝে মাঝে বলতো যে চা নাই, তখন আমি জোর করে আয়সা ফ্রিজ থেকে দুধ নিয়ে যা বলতে যাও না। হ্যাঁ, মা ওর সাথে দুষ্টামি করতো। আর ও মা হলো ওর বন্ধু ছিল। মা তো মা হারানোর ব্যথা এটা বলে শেষ করা যাবে না। মার সাথে আমার যতগুলো স্মৃতি আমি এটা বলে শেষ করতে পারবো না, এটা বলে শেষ করার মতো না। শুধু দোয়া করবেন, আপনারা প্রচুর প্রচুর ভালোবাসেন মাকে। মা মারা যাওয়ার পরে আপনাদের যে সহানুভূতি আমরা পেয়েছি এটা ভোলার মতো না। এটা আপনাদেরকে ধন্যবাদ দিয়েও আমি ছোট করব না। আর আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে মসজিদে। আমি আমার ছেলে কিন্তু মাত্রই নামাজ পড়ে মার কবর জিয়ারত করে সাথে সাথে কথা বলতেছে। তো আল্লাহ কষ্ট দেন, আল্লাহ সেই কষ্ট সহ্য করার ক্ষমতা দেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে অনেক সময় মনে, যদি কারোর কোনো কষ্ট দিয়ে থাকে সে যেই হোক না কেন, কারণ এই ভিডিওটা আমি এখন ভিডিও করতেছি, ব্লগটা হয়তো এটা পাবলিশ নাও আমার দ্বারা নাও হতে পারে, তার আগে হয়তো আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। তো আপনাদের কাছে আমি 2 হাত জোর ক্ষমা চাইতেছি, 2 হাত তুমি করে যে আমাকে ক্ষমা করে দিবেন। আমার কোনো কথায় যদি আপনার কেউ কোনো আঘাত করে থাকে একদম নিজ মার পেটের ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আমার কোনো কথায় আপনার আঘাত পাবেন না। আর আপনারা যে যেখানে থাকেন আমার মার জন্য দোয়া করবেন, যেন আমার মাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। আর ছেলেটা, আমরা ফজরের নামাজ পড়ে ছেলেটা একটু টায়ার্ড, তো আর কথা বাড়াবো না, আরও কথা হবে পরে অন্য এক সময়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পরিবারের জন্য দোয়া করার জন্য আমরা এই শোক সামলায় মার জন্য ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে। তা আজকের মতো এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ।